আচ্ছা, জাস্ট একটা গত আগামীকাল ইয়েতে যাব, এই মহাখালী ডিওএইচএস এ যাব, মানে 12টা থেকে হয়তো বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকবো। কেউ যদি ফিজিক্যালি দেখা করতে চান তাহলে মহাখালী ডিওএইচএস আসতে পারেন আর কি, যদি কারো কোনো প্রয়োজন থাকে আর কি। আগামীকাল দুপুর 12টা থেকে মনে হয় সন্ধ্যা পর্যন্ত থাকবো ওখানে, মহাখালী ডিওএইচএস। আর মার্চ মাস থেকে ইনশাল্লাহ ওখানে বসবো নিয়মিত, ফিজিক্যাল আবার অফিস শুরু করবো। তো তখন সপ্তাহে হয়তো 3-4 দিন পাওয়া যাবে আর কি ফিজিক্যালি। আমরা তো মানে পোস্ট কোভিড প্রি কোভিড সিচুয়েশনে চলে যাচ্ছেন। হ্যাঁ, চলে যাচ্ছে, কারণ বাসায় আসলে এখন সপ্তাহে 1-2 দিন বের হই, মানে খুবই বোর লাগে আর কি। তো যাওয়া দরকার মনে হচ্ছে। আর অনেকে আবার মিট করতে চায় আসলে, দেখতেছি তার সেটা। আগে তাহলে ভ্যাকসিনটা নিয়ে নেন রেজা ভাই। হ্যাঁ, দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। সো আজকের টপিকটা হচ্ছে এভালুয়েট অ্যান্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস অ্যান্ড ভ্যালু। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য কি? বিজনেস ভ্যালু ক্রিয়েট করা। সেই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয় এবং ভ্যালুটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। এইটা কিন্তু আমরা আগে কিন্তু পড়েছিলাম, যারা আগে পড়ছি তাদেরকে আমরা আমি পড়াতাম, আমার একটা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারে একটা টপিক ছিল প্রজেক্ট সিলেকশন। প্রজেক্ট সিলেকশন নামে একটা টপিক ছিল, যেখানে আমরা বলতাম যে প্রজেক্ট কিভাবে সিলেক্ট করা হয় একটা অর্গানাইজেশনে। মানে একটা অর্গানাইজেশন প্রতি বছরই তো নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করে যে আমরা নেক্সট ইয়ারে আমাদের স্ট্র্যাটেজিকে মিট করার জন্য এবং বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা কি কি প্রজেক্ট করতে পারি বেনিফিট অ্যাচিভ করার জন্য। তো সেটা করার জন্য মানে বড় অর্গানাইজেশনে আসলে ডেজিগনেটেড ডিপার্টমেন্ট থাকে, যাদের কাজ হচ্ছে এটা সমস্ত প্রজেক্টগুলোকে অ্যাপ্রিজ করা, কোন ডিপার্টমেন্টের কোন প্রজেক্ট করতে হবে এবং স্ট্র্যাটেজির সাথে মিল করে সেই প্রজেক্টগুলোকে অ্যাপ্রুভ করা। তো তখন কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল মানে ইকোনমিক অ্যাপ্রেজাল ইউজ হয়, যেমন নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, পেব্যাক পিরিয়ড, এই সমস্ত জিনিস ইউজ হয়। তো এই জিনিসগুলো আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আগে আলোচনা করছিলাম, যারা আগে ক্লাস করছি। আমি বোধহয় ইয়েটা দিই নেই, এটা আমি নেক্সট অবশ্যই দেব, যদি মানে আমি না দিয়ে একটু মনে করে দিন হোয়াটসঅ্যাপে, যে আমার 6th এডিশনের উপর যত প্রেজেন্টেশন স্লাইড আছে সেটা কিন্তু আমি মাঝে মাঝে দেখাচ্ছি, অলরেডি লাস্ট কয়েকটা ক্লাসে দেখাইছি আমি। তো সেগুলোকে শেয়ার করে দেবো, তাহলে 6th এডিশনের ফুল ইয়েটা ওখানে আছে আর কি। আর যারা আগে ক্লাস করছেন তারা তো আগে পেয়ে গেছেন। আর স্লাইড আসলে অনেক চেঞ্জ হচ্ছে, মানে আমার স্পেশালি ইনস্ট্রাক্টরের যে ডেক এটা অনেক চেঞ্জ হবে। তা আমি যখন যেটা ক্লাস দেবো ওইটুকু অংশটা আবার পাঠিয়ে দেবো। ধরেন আজকে এই চ্যাপ্টারটা নেবো, এই টপিকটা, তাহলে এই টপিকটার চেঞ্জ ভার্সনটা আমি পাঠিয়ে দেবো। আবার লাস্টে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমি আবার সব কম্বাইন করে ইনস্ট্রাক্টরের ডেক আমি ফুললি পাঠাবো, যেটা আসলে সব চেঞ্জ সহ থাকবে তো ওখানে। অলরাইট, সো প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট টিম, সবার টার্গেট কি? সবার টার্গেট হচ্ছে প্রজেক্ট করা। কেন করা? যাতে বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে পারি, বেনিফিট অ্যাচিভ করতে পারি। তো এখানে যে এনাবলার 7টা এনাবলার আছে, একটা হচ্ছে বিল্ড শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অফ প্রজেক্ট অ্যান্ড ভ্যালু। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আগে বলতাম যে আসলে আমরা প্রজেক্ট করতেছি কেন, সেটা যদি আমরা সবাই না জানি, ভ্যালুটা যদি না বুঝি, তাহলে কিন্তু সবার সেই মোটিভেশনটা থাকে না। এবং আমরা এখন অ্যাজাইলের কথা বলতেছি, অ্যাজাইলে কিন্তু মোটিভেটেড টিম থাকতে হবে, না হলে কিন্তু সেলফ অর্গানাইজিং, তারপর নিজেদেরকে কাজ অ্যাসাইন করা, তারপরে মানে কাজের মধ্যে স্পিড আপ করা, তারপরে কেউ অ্যাসাইন করতেছে না, নিজেই করবো, কেউ আসলে দেখতেছে না, নিজেকে ট্রান্সপারেন্ট হিসেবে সবকিছু করতে হবে এবং একটা ফ্লো মেনটেন করা, সাস্টেনেবল ফ্লো মেনটেন করা। সেটা কিন্তু পসিবল হবে না যদি আমরা না জানি যে প্রজেক্টটা আসলে কি ভ্যালু ক্রিয়েট করতেছে। ইনভেস্টিগেট দ্যাট বেনিফিটস আর আইডেন্টিফাইড। হ্যাঁ, ইনভেস্টিগেট করতে হবে যে যে সমস্ত বেনিফিট আমরা করার জন্য প্রজেক্ট করতেছি সেটা আইডেন্টিফাই ঠিক মতো হয়েছে কিনা। দেন ডকুমেন্ট এগ্রিমেন্ট অন ওনারশিপ ফর অনগোয়িং বেনিফিট রিয়ালাইজেশন। যে আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছিলাম, সেটা কিন্তু এখানেও আলোচনা হবে। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা কিন্তু হ্যাঁ, সেই বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু আমরা এখানে, আমি বলছিলাম যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেক করতে হবে। ফারুক স্যার গত ক্লাসে প্রশ্ন করতেছিল যে আমরা তো সরকারি জায়গায় দেখা যায় অনেক সবই করি, কিন্তু আসলে বিজনেস বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান প্রজেক্টের লাইফ সাইকেল আর কখনো ঘুরে দেখা হয় না।
সো আমাদের কিন্তু এটা করতে হবে, কন্টিনিউয়াসলি বেনিফিট রিয়ালাইজেশন প্ল্যান দেখতে হবে, ইভেন বিজনেস কেসও দেখতে হবে যেটা এখনো ভায়াবল সাস্টেনেবল আছে কিনা, ঠিক আছে কিনা। ভেরিফাই মেজারমেন্ট সিস্টেম। আচ্ছা, ভেরিফাই মেজারমেন্ট সিস্টেম ইজ ইন প্লেস টু ট্র্যাক বেনিফিটস। হ্যাঁ, যে আমরা কেপিআই করা, এটা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, মেজারেবল ভ্যালু। এবং লাস্টে একটা প্রশ্ন করছিলাম যে আমরা বাজেট, স্কোপ এবং টাইমের মধ্যে দিলাম কিন্তু বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে পারলাম না, তাহলে কি ঠিক হবে কিনা। এবং আমরা বলছিলাম অ্যাজাইলে ডেফিনেশন অফ ডান, তারপর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করা হয় যাতে সবাই মানে শুরুতে কেপিআই সেট করে এবং শেষে গিয়েও সেই কেপিআইটা মিট করতে পারে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা আমরা পরেও আলোচনা করব অন্য টপিকসে, সেটা হচ্ছে স্মার্ট। আমরা যখন কোনো প্রজেক্টের কেপিআই সেট করব তখন স্মার্ট ইউজ করতে হবে, ঠিক আছে। এমনি এরকম সেট করলে হবে না। এই প্রজেক্ট আমরা কেন করতেছি, যে আমাদের বেনিফিট বাড়বে। সবাই শুনতে পাচ্ছি তো না? হ্যাঁ, এখন আমরা যদি বলি যে আমরা এখন যে প্রজেক্টটা নিচ্ছি সে প্রজেক্টটা হচ্ছে $1 মিলিয়ন এবং এই প্রজেক্টটা করলে আমাদের বেনিফিট বাড়বে, তাহলে কি এটা কোনো ভালো গোল হলো? কোনো কিন্তু মেজারেবল গোল হলো না, তাই না? আমি তো প্রজেক্ট শেষে মেজার করতে পারবো না। তো আমাকে আসলে বলতে হবে স্পেসিফিক, এবং যেটা মেজার করা যায়। আমি যদি এরকম বলতাম যে আমার $1 মিলিয়ন আমি ইউজ করতেছি, এর এগেনস্টে আমি আসলে $1.5 মিলিয়ন বেনিফিট ক্রিয়েট করতে পারবো, এবং আমি প্রজেক্টটা শেষ করব হচ্ছে 1 বছরের মধ্যে, এবং তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর 2022। তো এরকম যদি স্পেসিফিক বলি তাহলে দ্যাট ক্যান বি মেজারেবল, এবং সেই কেপিআই গুলো আসলে অ্যাচিভেবল হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড থাকতে হবে। মিনিমাম এই কয়েকটা জিনিস ক্রাইটেরিয়া মিট করে আমাদেরকে আসলে প্রজেক্টের কেপিআই সেট করতে হবে। হ্যাঁ, এরপরে নেক্সট এনাবেলার হচ্ছে এভালুয়েট ডেলিভারি অপশনস টু অ্যাচিভ বেনিফিটস। তো এই ডেলিভারি অপশন নিয়ে আমরা প্রকিউরমেন্টও করব। তো কোন ডেলিভারি অপশনটা বেস্ট হবে, আমরা কি অ্যাজাইল ফলো করব যাতে কুইকলি ভ্যালু ডেলিভার করতে পারি, নাকি এটাতে অ্যাজাইল ফলো করা যাবে না, আমরা জাস্ট ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ করব। দেন ইনফর্ম স্টেক হোল্ডার্স অফ ভ্যালু বিং ডেলিভার্ড। ঠিক আছে, সমস্ত স্টেক হোল্ডার যদি ইনফর্মড হয় যে আমরা এই ভ্যালুটা ক্রিয়েট করছি, নাও ইউ ক্যান মুভ ফরওয়ার্ড টু অ্যাচিভ দ্যাট ভ্যালু। evaluate impact to the organization and determine required actions. এই জিনিসগুলো হচ্ছে আমাদের enablers, যেটা আমাদের enablers মানে কি মনে আছে? এই enablers গুলা আমরা কোথায় পড়তেছি? বিজনেস এনভায়রনমেন্ট। এই ডোমেইনটার নাম হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, এবং এই ডোমেইনে যে enabler গুলো আছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ, যেটা তাকে করতে হবে, করলে আসলে আমরা বেনিফিট বা ভ্যালু প্রজেক্টে সেটা অ্যাচিভ করতে পারবো, এনাবল করতে পারবো। So that is known as enablers, যে সমস্ত কাজ আমাদেরকে করতে হবে to enable project and business benefit and business value. আচ্ছা, এখানে আমরা দেখেন লেফট সাইডে অনেকগুলো ডেলিভারেবলস আছে। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান গত ক্লাসে আমরা পড়ছিলাম। ডেলিভারেবলস মানে যেটা এখানে লাগবে, তৈরি হবে আর কি। সো বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান আমাদেরকে লাগবে, তারপরে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, ইটিসি অ্যানালাইসিস, এই দুইটা আমরা পরে আলোচনা করব। আমরা যখন স্টার্টিং দ্য প্রজেক্ট কিপ টিম অন ট্র্যাক যখন আমরা পড়বো, তখন আসলে ইভিএম এবং ইটিসি নিয়ে পড়বো, এবং এর সাথে সাথে যখন আমরা কস্ট দিয়ে পড়াশোনা করব, বাজেট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট নামে একটা সেকশন আছে এখানে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে এখানে এই চ্যাপ্টারে এই টপিকস আমরা দেখব রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এনপিভি এবং আইআরআর। এই সেকশনে এই টপিকসে বেনিফিট কস্ট অ্যানালাইসিস, ডিসিশন ট্রি, এবং এটা কারো মনে আছে ইএমভি কি? ইএমভি, হোয়াট ইজ ইএমভি? হ্যাঁ, ইমরান ভাইয়ের মনে আছে? আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, আর্ন ভ্যালু তো এটা তো আর্ন ভ্যালু, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, রাইট, যেটা আমরা রিস্ক চ্যাপ্টারে পড়ছিলাম। এক্সপেক্টেড মনিটরি ভ্যালু
এটা কিন্তু একটা ইকুয়েশন আছে এখানে, তাই না? জি এক্সপেক্টেড মনিটরি ইকুয়াল টু পি ইনটু আই, কোন একটা রিস্ক হওয়ার প্রবাবিলিটি এবং যদি হয় তার ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট। সেটার সেটার ক্রসকে আমরা বলি, ক্রস ফাংশনকে আমরা বলি হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এবং এই যে প্রবাবিলিটি আমরা বলতেছি, এই প্রবাবিলিটিটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি প্রবাবিলিটিটা পজিটিভ টাইপ হয় তাহলে সেটাকে আমরা অপরচুনিটি বলি এবং তখন আমরা এটাকে প্লাস হিসাবে ইউজ করি এই ম্যাথমেটিক্স ফর্মুলাতে। আর যদি ইম্প্যাক্টটা থ্রেট হয় অথবা নেগেটিভ রিস্ক হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ দিয়ে প্রেজেন্ট করি এবং এই ম্যাথমেটিক্সে কিন্তু আমরা নেগেটিভ দিয়ে ক্যালকুলেট করি। তার মানে পজিটিভ সিনারিও হলে আমাদের এক্সপেক্টেড মনিটরি ভ্যালু পজিটিভ আসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু নেগেটিভ আসবে। সো এইটা, এই যে এই কয়েকটা জিনিস কিন্তু কেন ইউজ হয়, মানে আমরা কিভাবে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারবো আমার এই প্রজেক্ট থেকে, সেটা ডিসিশন নেওয়ার জন্য এই টুলগুলো ইউজ হয়, ফাইন্যান্সিয়াল টুলগুলো। এবং ডিসিশন ট্রি যেটা আমরা রিস্কে ইউজ করছিলাম সেটা কিন্তু এখন এখানে ইউজ করে আমরা দেখবো যেটা এই ডিসিশন ট্রি দ্বারা আমরা কিভাবে ডিসাইড করতে পারি যে আমরা আসলে আমাদের জন্য কোন অপশনটা সবচেয়ে ভালো হবে, কোন ডিসিশনটা সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এরপরে আরেকটা ডেলিভারেবল আমরা দেখতেছি মন্টে কার্লো। এটা আমরা একটা জানি যেটা ম্যাথমেটিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন টেকনিক, যেটা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেখানে আমরা বিভিন্ন আনসার্টেন ইভেন্ট নিয়ে চেঞ্জ করে করে দেখি যে আউটকামটা কি হয়। এইভাবে আমরা অনেক ডাটা নিয়ে কাজ করে আসলে আমরা বেস্ট অপশনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো যেহেতু আমরা বেস্ট ডেলিভারেবলটা বের করার চেষ্টা করতেছি, সবচেয়ে বেশি বিজনেস ভ্যালু কোন প্রজেক্ট থেকে পাবো আমরা সেটা বের করার চেষ্টা করতেছি, সেই জন্য মন্টে কার্লো ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ডেলিভারেবল শেয়ার। নেট প্রমোটার স্কোর, যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম এবং আজকে আমি আপনাদেরকে এক্সারসাইজ দিছিলাম। তো এটা আমরা যখন এখানে এটা আবার পড়বো আজকে, তখন আমরা ওই এক্সারসাইজগুলো আবার করবো। এবি টেস্টিং, এবি টেস্টিং নিয়ে কারো জানা আছে? হোয়াট ইজ এবি টেস্টিং? A-B, অল্টারনেটিভ অ্যানালাইসিস। এটা আসলে কোথায় ইউজ হয়, কোন ফিল্ডে ইউজ হয় সবচেয়ে বেশি? তো সফটওয়্যার বা গেম ডেভেলপিং, মানে এবি টেস্টিং, হ্যাঁ জি, ওয়েব বেস কোন টেস্টিং এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এবি টেস্টিং শব্দটা, আর কারো কোনো মন্তব্য আছে? হোয়াট ইজ এবি টেস্টিং? এটা কিন্তু নতুন। মার্কেটিং ইউজ করা হয় বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজ হয় মার্কেটিং এ। আমরা যে বিভিন্ন ধরনের প্রমোশন করি, কোনটা আসলে ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে নাকি বিটা ভালো হচ্ছে, আমরা এক একটা কি বলবো ভেরিয়েবল চেঞ্জ করে করে দেখি সবচেয়ে ভালো রেজাল্ট কোনটা দিচ্ছে। তো এই এবি টেস্টিং কিন্তু আসলে আইটি তে ইউজ হয়, সফটওয়্যারে ইউজ হয়, ইভেন যে ইমেল মার্কেটিং এ সবচেয়ে বেশি ইউজ হয় এটা। যে কোনো ইমেল মার্কেটিং প্রোডাক্ট যদি ইউজ করেন দেখবেন যে একটা অপশন থাকে এবি টেস্টিং। হ্যাঁ, তার মানে আসলে আপনি ডিফারেন্ট টাইপ অফ ইমেইল লিখে বা বিভিন্ন অপশনস করে কোনটা আসলে আপনাকে বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো সেটা হচ্ছে এবি টেস্টিং। তো দেখেন সবগুলি কিন্তু রিলেটেড টু মানে আইডেন্টিফাই করা কোনটা সবচেয়ে বেশি ভালো বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে আমার বিজনেসের জন্য। তখন আমি আসলে ডিসাইড করতে পারবো হুইচ প্রজেক্ট উই শুড গো ফর। দেন ভ্যালু অ্যানালাইসিস মানে আমরা যে ভ্যালু ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভ্যালুটা ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য কি পরিমাণ কস্ট লাগবে এবং কি পরিমাণ বেনিফিট দেবে, সেই অ্যানালাইসিসটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যানালাইসিস। এটাকে টুলসের ভিতর রাখছে। হ্যাঁ, টুলসের ভিতর রাখছে এবং ডেলিভারেবল অনেক কিছু টুলসের মতো মনে হচ্ছে, তাই না? আমার কাছে মনে হচ্ছে মন্টে কার্লো ইজ এ টুলস। তো হ্যাঁ, টুলস সব জায়গায় টুলই বলা আছে, মন্টে কার্লো টুলও বলে দেখবেন যে। আচ্ছা, তো আমার ওই ডেলিভারেবল আর টুল নিয়ে এবার কনফিউজ হওয়ার দরকার নেই, যেহেতু এই ধরনের কোনো আসবে না যে আউটপুট বা কোনটা এটা। এবং বলা হয়েছে আর কি যে এটা আসলে টুলও হতে পারে, ডেলিভারেবলও হতে পারে, মানে যেটা আপনার লাগবে কাজ করার জন্য এই টপিকটা, ওই কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা। কোনটা টুল কোনটা ডেলিভারেবল ইজ নট ইম্পর্টেন্ট, দুইটা আসলে মার্জ হতে পারে, কোনো সমস্যা নেই। সো এটা এরকম জিনিস কিন্তু অনেক দেখবো যে মনে হচ্ছে যে এটা এগুলো তো টুল, কারণ এই অ্যানালাইসিস ইজ অ্যানাদার টুল অ্যাকচুয়ালি, যেটা আমরা এখানে বলতেছি। সো সাইমultaneously আমরা টুলও হতে পারি, ডেলিভারেবল হতে পারে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আসলে এবার। কিন্তু আমরা এই কাজের জন্য এই জিনিসগুলোকে ইউজ করতে পারি এবং খুবই ইফেক্টিভ এবং ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সেই জন্য PMI
আসলে এগুলোকে ইনক্লুড করছে এবং ডিসকাস করছে এখানে। অলরাইট, সো আমরা যাই নেক্সট স্লাইডে। বিজনেস ভ্যালু কি, এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, তাই না? হোয়াট ইজ বিজনেস ভ্যালু, আমরা বলছিলাম ট্যানজিবল এবং ইনট্যানজিবল এবং অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। এর সাথে দেখেন চমৎকার কিছু এক্সাম্পল এবার পিএমআই দিছে। এটা স্টাডি ম্যানুয়ালে পড়লে খুবই আরো ডিটেল পাবেন। একটা হচ্ছে শেয়ার হোল্ডার ভ্যালু ক্রিয়েট করা। হ্যাঁ, বিজনেস ভ্যালুর অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে শেয়ার হোল্ডার ভ্যালু। যারা শেয়ার হোল্ডার বিজনেসের তাদের ভ্যালু ক্রিয়েট করা। 2 নম্বর হচ্ছে কাস্টমার ভ্যালু, যাদের জন্য আপনি প্রজেক্টটা করতেছেন তারা আসলে ভ্যালু পাচ্ছে কিনা, তাদের জন্য ভ্যালু ক্রিয়েট করা। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু একটা ফিগারও দেখছিলাম এরকম, তাই না, যে প্রজেক্টের টাইমের সাথে যদি আমরা প্রজেক্ট করি তাহলে আসলে কি হয়, বিজনেস ভ্যালু বাড়ে, বেনিফিট বাড়ে। এবং আমরা দেখছিলাম এখানে 3টা কম্পোনেন্ট ছিল, তারপর এখানে গিয়ে 4টা কম্পোনেন্ট বা 5টা কম্পোনেন্ট হয়েছে। তার মানে এডিশনাল আমরা যখন একটা কম্পোনেন্ট অ্যাড করছি তখন কিন্তু আমার বিজনেসের ভ্যালু বাড়ছে। সো আর এমপ্লয়ি নলেজটা কি? এটা তো বিরাট বিজনেস ভ্যালু। হ্যাঁ, দিস ইজ এ বিগ বিজনেস ভ্যালু, কিন্তু এটা বেশিরভাগ সময় আসলে আমরা ডিসকাস করি না বা মানে হাতে গোনায় ধরি না, যে একটা অর্গানাইজেশনে এমপ্লয়ীদের নলেজ সেটা যে একটা বড় অ্যাসেট, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, ওভারলুক করি। ঠিক আছে, সো এখন দেখেন সব অর্গানাইজেশনে কি, মানে এখন নলেজ ড্রিভেন অর্গানাইজেশন, নলেজ ইকোনমি। তারপরে আপনার যদি এমপ্লয়ীদের মধ্যে নলেজ না থাকে, স্কিল না থাকে, তাহলে তো আপনি কোনোভাবেই মার্কেটে কম্পিট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই কিন্তু এখন দেখবেন সবাই নলেজ নিয়ে কিন্তু সবাই খুবই ফোকাস, গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, এভরিওয়ান ইজ ফোকাস অন হাউ টু ডেভেলপ দ্য ক্যাপাসিটি অফ দেয়ার এমপ্লয়িজ। সো দ্যাট ইজ অলসো এ ভ্যালু। ঠিক আছে, আপনি প্রসেস ইমপ্রুভ করতেছেন বা আপনার লোকজনকে ট্রেনিং দিচ্ছেন, তো সেগুলিকেও ভ্যালু জেনারেট করবে। যখনই আমরা প্রজেক্ট করি, আমরা কিন্তু সবাই জানি সরকারি প্রজেক্ট হোক প্রাইভেট প্রজেক্ট হোক, এটা কিন্তু একটা বড় কম্পোনেন্ট থাকে ট্রেনিং কম্পোনেন্ট, তাই না? ট্রেনিং প্ল্যান করা, ট্রেনিং দেওয়া, স্টেক হোল্ডাররা ট্রেনিং পাইছে কিনা ঠিক মতো। যদি ট্রেনিং ঠিক মতো না পায় তাহলে কিন্তু প্রজেক্টটা আসলে কেউ ভালো মতো ইউজও করতে পারবে না, রিয়েলাইজ করবে কিভাবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যানেল পার্টনার ভ্যালু, এই যে আমাদের সাথে যারা কাজ করতেছে, আমরা তো একাই প্রজেক্ট করবো না, অনেক পার্টনার আমাদের সাথে কাজ করবে। একটা সিভিল প্রজেক্ট যদি হয়, কত ধরনের পার্টনার কাজ করে, বা পদ্মা প্রজেক্টে চিন্তা করেন, হাউ মেনি ভেন্ডার্স আর দেয়ার, হাউ মেনি পার্টনার্স আর দেয়ার। সো তারাও কিভাবে তাদের ভ্যালু ক্রিয়েট করতে পারে, সেটাও আসলে বিজনেস ভ্যালুর মধ্যে কনসিডার করতে হবে। আপনি যদি যাদের সাথে কাজ করতেছেন তাদেরকে যদি স্মার্ট না হয়, তাদেরকে যদি স্মার্ট বানাতে না পারেন বা স্মার্ট যদি না হয়, তাহলে কিন্তু প্রজেক্টও আসলে এরকম ভালো ডেলিভারি হবে না। সো দিস আর দ্য 4 কম্পোনেন্টস অফ বিজনেস ভ্যালু, যেটা আসলে স্পেসিফিক্যালি এবার মেনশন হয়েছে। এর সাথে কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে বিজনেস ভ্যালু পড়ছিলাম, ওগুলো দোজ আর অলসো ভ্যালিড। হ্যাঁ, সো এখানে আমার কাছে এটা খুবই লাগছে যে এমপ্লয়ি নলেজ। আর একটা হচ্ছে চ্যানেল পার্টনার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আসলে পার্টনারশিপ ছাড়া কাজ করা সম্ভব না। হ্যাঁ, পার্টনারকে কিন্তু আগে আমরা ভেন্ডর বলতাম, সাপ্লায়ার বলতাম, এখন কিন্তু আমরা বলি পার্টনার, তাই না? কারণ তাকে ছাড়া আসলে আমার এক্সিস্টেন্সই ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, ভ্যালু অ্যানালাইসিসে আমরা বললাম যে ভ্যালু অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ এক্সামিনিং ইচ অফ দ্য কম্পোনেন্টস অফ বিজনেস ভ্যালু এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কস্ট অফ ইচ ওয়ান। ঠিক আছে, এবং এটা উদ্দেশ্য কি, ভ্যালু অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে আমরা কস্ট ইফেক্টিভলি যাতে ভ্যালু ক্রিয়েট করতে পারি, কোন অপশনটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ আমার অর্গানাইজেশনের জন্য, সেটা যাতে আমরা বের করতে পারি। দ্যাটস ওয়াই ভ্যালু অ্যানালাইসিস ইজ ক্রিটিক্যাল। এই ভ্যালু অ্যানালাইসিসের জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করি। ঠিক আছে, টুল বা ডেলিভারেবল এখানে বলছে একটা, সেগুলো আমরা একটু সামনের স্লাইডে দেখতেছি। বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে গত ক্লাসে আমরা পড়েছিলাম কিন্তু, তাই না? এবং এই কয়েকটা কম্পোনেন্ট ছিল, মনে আছে? টার্গেট বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে এটা কখন তৈরি করতে হয়? বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান প্রজেক্টের লাইফ সাইকেলে কারো মনে আছে? প্রজেক্ট শুরুর আগে। হ্যাঁ, প্রজেক্ট শুরুর আগে, কিন্তু ইনিশিয়েশনের আগে। ঠিক আছে, এবং এর সাথে আরেকটা কি ডকুমেন্ট তৈরি করতে হয়? আরেকটা বিজনেস কেস। এই দুইটা ডকুমেন্টকে কালেকটিভলি কি বলা হয়? বিজনেস ডকুমেন্ট। হ্যাঁ, প্রজেক্ট বিজনেস ডকুমেন্ট। হ্যাঁ, এই দুইটা। সো এই দুইটা ডকুমেন্টের কথা কিন্তু বারবারই আমরা মেনশন করব, এবং খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট,
যেখানে আসলে বেনিফিট যারা রিয়েলাইজ করবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি টার্গেট বেনিফিট নিয়ে প্রজেক্টটা করতেছি সেটা একটা পার্ট থাকবে। কোন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন হয়ে আমরা প্রজেক্টটা করছি। আমরা কিন্তু আগেও বলছি লাস্ট ক্লাসে যে প্রজেক্ট করাই হয় আসলে স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য। তো সেটার অ্যালাইনমেন্টটা বলতে হবে, টাইম ফ্রেম, কখন কোন বেনিফিটটা পাবো। হ্যাঁ, অ্যাজাইল হলে আমরা খুব ফ্রিকোয়েন্টলি বেনিফিট পাবো, খুবই কুইকলি। আর যদি আমরা ট্রেডিশনাল হয় তাহলে হয়তো একটা ফেজের পরে গিয়ে বেনিফিট পাবো। কিন্তু টার্গেট কি? এখন আমাদের অ্যাজাইল মাইন্ডসেটের টার্গেট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্রিয়েট ভ্যালু ফর দ্য কাস্টমার, ফর ইউর স্টেক হোল্ডার্স। বেনিফিটস ওনার কারা আসলে বেনিফিটটা রিয়েলাইজ করবে, ঠিক আছে, মনিটর করবে, রেকর্ড করবে এবং রিপোর্টস করবে বেনিফিটটা। তারপরে ম্যাট্রিক্স, এই যে আমরা একটু আগে বললাম স্মার্ট ইউজ করতে হবে। এই যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে যে আমরা ম্যাট্রিক্স সেট করব সেটা অবশ্যই যাতে স্মার্ট হয়। রিস্ককে অবশ্যই কনসিডার করতে হবে, কারণ রিস্কের কারণে বেনিফিট কিন্তু কমে যেতে পারে বা পজিটিভ রিস্ক হলে বেড়েও যেতে পারে। তো সেই জিনিসটাকে থ্রু আউট দ্য realization period you have to focus on risks also. আচ্ছা, এটা আমাদের তো পরিচিত না, স্পিন রিভিউ অর ডেমো। এজাইলে কি করা হয় দেখেন, প্রতিটা ইটারেশনের লাস্টে কি হয়, লাস্টের অ্যাক্টিভিটিটা কি? স্পিন রিভিউ, বা ওটাকে কি বলা হয়? ডেমো বলা হয়, বা ডেমনস্ট্রেশন। কার কাছে ডেমনস্ট্রেট করা হয়? কাস্টমারের কাছে। কাস্টমারকে ডেমনস্ট্রেট করা হয় একদম শিপেবল প্রোডাক্ট, যেখানে আমি একটু ইয়েলো দিয়ে রাখছি, পটেনশিয়ালি শিপেবল প্রোডাক্ট, যেটা আমরা এই ইটারেশনের মধ্যে তৈরি করতে পারছি। ঠিক আছে, তো স্পিন রিভিউতে আমরা সেই কাজটা করি। এটা করা হয় কেন? এত ফ্রিকোয়েন্টলি আমরা কেন করতেছি? যাতে আমরা বিজনেস ভ্যালু অপটিমাইজ করতে পারি। টার্গেট কি? বিজনেস ভ্যালু অপটিমাইজ করা। প্রতি ইটারেশনের পরে যে একদম অনেক বড় ম্যাসিভ কিছু হবে এরকম নাও হতে পারে, কিন্তু প্রতি ইটারেশনের পরে যখন ইউ আর গেটিং ফিডব্যাক ফ্রম ইউর কাস্টমার্স অর ইউর মেইন স্টেক হোল্ডার্স, তাহলে তখন কিন্তু আপনার ইউ ক্যান অপটিমাইজ ইউর বিজনেস ভ্যালু। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে থ্রু আউট দ্য ইটারেশন। আপনি কি একদম লাস্টে গিয়ে স্পিন রিভিউতে সবাইকে দেখাবেন? না, প্রোডাক্ট ওনার যে আছে থ্রু আউট দ্য ইটারেশন কিন্তু তাকে সবসময় দেখাতে হবে যে আমার একটু করছি, এটা কি বিজনেস ভ্যালুর সাথে অ্যালাইন আছে কিনা। সো প্রোডাক্ট ওনার কিন্তু কন্টিনিউয়াসলি টিমের সাথে থাকবে এবং সে কিন্তু ওই যে ডেফিনেশন অফ ডান অনুযায়ী থ্রু আউট দ্য ইটারেশন অ্যাকসেপ্ট করতে থাকবে। এবং কাস্টমারের যাওয়ার আগে প্রোডাক্ট ওনার কিন্তু বলবে যে হ্যাঁ ইয়েস, আমার কিন্তু ডেফিনেশন অফ ডান ইজ ওকে, দেন কিন্তু তারা যাবে কাস্টমারের কাছে। সো প্রোডাক্ট ওনার কিন্তু এরকম না যে সেও এস্টিমেট রিভিউতে প্রথম দেখতেছে জিনিসটা, এরকম যাতে না হয় যে মানে সে কিছুই জানে না, একদম যেদিন এস্টিমেট রিভিউ হচ্ছে সেদিন প্রোডাক্ট ওনার নিজেও অবাক হচ্ছে, এরকম যাতে না হয়। প্রোডাক্ট ওনার আসলে কন্টিনিউয়াসলি টিমের সাথে থাকবে এবং যখনই যতটুকু বিজনেস ভ্যালু ক্রিয়েট হচ্ছে সেটাকে সে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ ইটস ওকে and align with the business value. এবং যদি কোনো চেঞ্জ হয় কোনো বিজনেস ভ্যালুর বা কোনো রিকোয়ারমেন্টের বা কোনো প্রোডাক্ট ব্যাকলগ আইটেমের, সেটি কিন্তু সে তখনই আপডেট করবে আর কি, ইটারেশনের মাঝেই যদি দরকার হয় ইম্পর্টেন্স অনুযায়ী। আচ্ছা, রিলিজ ম্যানেজমেন্ট দেখেন, এখানে দুইটা অংশ আছে। ট্রেডিশনাল প্রজেক্টে কি করা হয় আর অ্যাজাইল প্রজেক্টে কি করা হয়। তো আমরা রিলিজ ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, তাই না? প্রথমে কি হয়, প্রোডাক্ট রোডম্যাপ বা প্রজেক্ট ভিশন, তারপর হচ্ছে রিলিজ প্ল্যান, রোডম্যাপ, সেকেন্ড হচ্ছে রোডম্যাপ, থার্ড হচ্ছে রিলিজ প্ল্যান, তাই না? তারপরে আসলে আমরা ইটারেশনে আসি যে একটা রিলিজ প্ল্যানে কয়টা ইটারেশন হবে এবং এই ইটারেশনে প্রতিটা ইটারেশনে উই উইল ক্রিয়েট সাম বিজনেস ভ্যালু এবং কালেকটিভলি একটা রিলিজ হবে। তো সেটাকে আমরা কিন্তু এই ওয়ার্ডটা কি মনে আছে সবার? এমবিআই বলছিলাম, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। হ্যাঁ, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ছিল একটা, আর একটা ছিল এমবিআই, মিনিমাল বা মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। ওকে, মানে বিজনেস ভ্যালু যে ক্রিয়েট করার জন্য আমরা করতেছি সেটা আসলে কতটুক এডিশনাল ভ্যালু ক্রিয়েট হলো, তো সেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। তো অ্যাজাইল প্রজেক্টে কিন্তু আমরা ওই প্রতিটা রিলিজের পরে কি হয়, আমরা আসলে কালেকটিভলি উই আর ক্রিয়েটিং সাম বিজনেস ভ্যালু, বা কালেকটিভলি মানে তার আগে যতগুলা এমভিপি তৈরি হচ্ছে সবগুলো আসলে কালেকটিভলি মিলে আমরা এমবিআই তৈরি করতেছি। আচ্ছা, ট্রেডিশনাল প্রজেক্টে কি হয় নরমালি?
Release occurs at the end when everything is done. But you are never completely done. এটা মানে এর মধ্যে আবার চেঞ্জ হতে পারে, আপডেট হতে পারে, এটা। আর অ্যাজাইলে কিন্তু একটা টার্ম খুব বেশি ইউজ হয়, ক্যাডেন্স। ক্যাডেন্স মানে কি? A time cadence for subsequent releases. Cadence of delivery, দেখবেন এই টার্মগুলো আছে, cadence of delivery, হ্যাঁ, cadence of release, তার মানে রিদমিক সিকোয়েন্স। ওই যে সাস্টেনেবল পেস বলছিলাম না আমরা, একটা প্রিন্সিপাল অ্যাজাইলের, সাস্টেনেবল পেস। তো অ্যাজাইলের কিন্তু ফোকাস থাকে যে আমরা যাতে রিদমিক এবং সাস্টেনেবল পেসে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দিতে পারি এবং বিজনেস ভ্যালু ইনক্রিমেন্ট করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজাইল প্রজেক্টে আমরা ফোকাস হই, কিন্তু এখন ট্রেডিশনাল প্রজেক্টে একটু মাথায় রাখতে হবে যাতে আমরা কন্টিনিউয়াসলি সাস্টেনেবল পেসে প্রজেক্টে প্রোগ্রেস করতে পারি। আচ্ছা, আমাদের অ্যাজাইলে যে জিনিসগুলো আমরা লাস্ট 3-4 ক্লাসে পড়াশোনা করছিলাম, এগুলো কিন্তু এখন কাজে দিচ্ছে। কারণ আমি জানি না সব যদি ভুলে না যেয়ে থাকেন, কারণ এগুলো সব নিয়ে কিন্তু আলোচনা করছিলাম আমরা, রিলিজ প্ল্যান, তারপরে এমপিআই, এমভিপি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে আমরা বললাম যে কি কি টুলস এবং ডেলিভারেবল আমরা ইউজ করব প্রজেক্ট সিলেকশনের জন্য বা প্রজেক্ট ভ্যালু মেজারমেন্টের জন্য, ভ্যালু অ্যানালাইসিসের জন্য। একটা হচ্ছে বেনিফিট কস্ট অ্যানালাইসিস, এটা সবচেয়ে সিম্পল। বেনিফিট কস্ট অ্যানালাইসিস তার মানে বেনিফিট, একটা প্রজেক্ট করলে কি বেনিফিট হবে আর প্রজেক্টের কস্ট কত, এটার রেশিও, সেটাকে আমরা বলতেছি বেনিফিট কস্ট অ্যানালাইসিস। ঠিক আছে, এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, তো বেনিফিট কস্ট বলছি না? হ্যাঁ হ্যাঁ, একই নাম। এটাকে বেনিফিট কস্ট অ্যানালাইসিস কিংবা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই দুইটা নামে পরিচিত আসলে। হ্যাঁ, সো এই যে এখানে বলা আছে, আসলে এখানে লেকচারে বলাও আছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সো এটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে একটা এক্সাম্পল, বেনিফিট কস্ট রেশিও অফ প্রজেক্ট এ ইজ 2.9। তার মানে কি, এটা ফর্মুলাটা কি হলো, উপরে কি থাকবে বেনিফিট, নিচে কি থাকবে কস্ট, রাইট? সো গ্রেটার দেন যদি 1 হয় দেন ইট ইজ গুড, রাইট? সো এখানে দেখেন দুইটা প্রজেক্ট, এ যার বেনিফিট কস্ট রেশিও 2.9 আর একটা প্রজেক্টের বেনিফিট হচ্ছে 2.1। হুইচ প্রজেক্ট উইল ইউ সিলেক্ট? তাইলে আমরা কোন প্রজেক্টটা সিলেক্ট করব? প্রজেক্ট এ। সবাই কি বুঝতে পারছেন? কারো কথা শুনতেছি না ক্লাসে। কামরুল, কোনটা হবে কামরুল? এ হবে ভাই? হ্যাঁ, এ হবে। হ্যাঁ, জি ভাই। সো এই যে আমরা ভাই লাস্ট ইয়ে খোঁজ করেছিলাম, একটু উঠে গেছিলাম। ঠিক আছে, এটা উঠে গেছিল লাস্ট ক্লাসে মনে আপনি আমাকে খুঁজছিলেন লাস্ট। হ্যাঁ, না আমি সেটা দেখছি। উইন্ডো। আচ্ছা, কেউ বোধহয় সাউন্ড করছে। ওকে, আচ্ছা, এরপরে আসতেছি নেক্সট ভ্যালু অ্যানালাইসিস এর টেকনিক হচ্ছে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা কিন্তু খুব ইউজ হয়, তাই না? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কত কুইকলি আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেতে পারি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। So a financial metric of profitability that measures the gain or loss from an investment relative to the amount of money invested. So positive ROI is good investment, যদি ROI positive পাই, আর ROI যদি নেগেটিভ পাই, that is actually bad investment. আচ্ছা, এরপরে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করি যে আমরা একটা প্রজেক্টে এত টাকা খরচ হবে, আর আরেকটা প্রজেক্টে, একটা প্রজেক্টে 3000 টাকা খরচ হবে, একটা প্রজেক্টে 5000 টাকা খরচ হবে। তাহলে যে, এবং এই প্রজেক্টটা 2 বছর পরে কমপ্লিট হবে, তাহলে 2 বছর পরে টাকার ভ্যালু কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু এই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলাম, সেখানে বড় সমস্যা কি, তারপর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না, রাইট? সো টাইম ভ্যালু অফ মানি যদি কনসিডার না করেন, প্রজেক্টটা একদিনে হবে না, প্রজেক্টটা 2-3 বছর, 5 বছর লাগবে, 10 বছর লাগবে। তো যে টাকা এখন ইনভেস্ট হচ্ছে বা থ্রু আউট 10 ইয়ার্স ইনভেস্ট হচ্ছে, সেটার ভ্যালু, আজকের প্রেজেন্ট ভ্যালু কত, সেটা বের করার জন্য ফাইনাল অ্যাকাউন্টিং এর একটা ফর্মুলা আছে, আমরা অনেকেই জানি যারা
পড়াশোনা করছি অ্যাকাউন্টিং বা বিবিএ এমবিএ। সো প্রেজেন্ট ভ্যালু এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যায়, তাই না? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস আর এন, আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। সো এখানে ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে যে 3000 টাকা, 3000 টাকা যেটা, সেটার প্রেজেন্ট ভ্যালু কত? সো যেটা ফিউচার ভ্যালু 3000 টাকা ছিল, সেটাকে যদি আমরা এখন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, তাহলে কি হবে? টাকার ভ্যালু কমে যাচ্ছে, তাই না? সো যদি আমরা শুধু প্রেজেন্ট ভ্যালু, আসলে কোথাও ইউজ হয় না যে শুধু প্রেজেন্ট ভ্যালু দিয়ে আপনার প্রজেক্টের ভ্যালু অ্যানালাইসিস করবেন, সেটা হয় না। আসলে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, তাই না? নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুটা কি? যে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ আউটফ্লোস মাইনাস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস। যেটা খরচ হচ্ছে, আউটফ্লো মানে খরচ হচ্ছে কস্ট, সবগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে, মাইনাস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস, যেটা ইনকাম হবে সেটার আবার প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। করার পরে মাইনাস করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এবং নেট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয়, দ্যাট মিনস গুড। আর যদি 2-3টা প্রজেক্টের সাথে কম্পেয়ার করেন, তাহলে যেটার এনপিভি সবচেয়ে বেশি হবে সেটা আমরা সিলেক্ট করবো। যদি 3টার মধ্যে আমাদের অপশন নিতে হয় বা আমাদেরকে সিলেক্ট করতে হয় যে কোনটা আমরা নেব, তাহলে আমরা কোনটা নেব? যেটা হচ্ছে কম, নেট প্রেজেন্ট ভ্যালু কম না বেশি? যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি হবে সেটা আমরা সিলেক্ট করব। সেখানে ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে একটা প্রজেক্ট 3 বছর ধরে কাজ ইনভেস্টমেন্ট হবে এবং এর মধ্যে সে কিছু ইনকামও করতে পারবে। তো আমরা ওই যে সেম আগের ফর্মুলাটা ইউজ করব এখানে, যেটা আমরা একটু আগে ইউজ করলাম প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য। তো প্রথম বছরে কোনো ইনকাম নাই, এই টেবিলটাতে দেখেন এক্সাম্পল, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 10% এবং কস্ট হচ্ছে 200। প্রথম বছরে 200 টাকা আউটফ্লো হবে, তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 200 টাকাই। ওই ইকুয়েশনে বসলে আমরা দেখবো যে 200 টাকা। আর সেকেন্ড ইয়ারে আমরা কি দেখতেছি যে ইনকাম হবে 50 টাকা। তার মানে আমরা কিছু বিজনেস ভ্যালু ক্রিয়েট করছি যেটা আসলে আমাদেরকে কিছু ইনকাম করতে দিবে, ইনফ্লো হবে, সেটা 50, যেটা আমরা প্রেজেন্ট ভ্যালুতে দেখতেছি 45। ঠিক আছে? আর কস্ট আরো 100 টাকা খরচ হবে, যেটার প্রেজেন্ট ভ্যালু 91। আর পরের ইয়ারে দেখতেছি আমরা ইনকাম বেড়ে গেছে 100, যেটার প্রেজেন্ট ভ্যালু ওই ফর্মুলা ইউজ করলে আমরা পাবো 83, এবং নতুন কোনো কস্ট ইনকার হয় নাই। এবং লাস্ট ইয়ারে আমরা দেখতেছি ইনকাম 300 টাকা বা $300, যেটার প্রেজেন্ট ভ্যালু $225, আর কোনো এক্সট্রা কস্ট ইনভলভ হয়নি। এখন সব আউটফ্লো, এটা হচ্ছে কি ইনফ্লো, রাইট? সব ইনফ্লো যদি আমরা অ্যাড করি তাহলে পাচ্ছে 353, আর সব আউটফ্লো যদি অ্যাড করি তাহলে পাচ্ছে 291, এবং সেটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 62। পজিটিভ মানে হচ্ছে দিস ইজ এ ভায়াবল প্রোডাক্ট, ভায়াবল প্রজেক্ট। ডেফিনিশনটা তাইলে ভুল আছে না? কিসের? নেট প্রেজেন্ট ভ্যালু কিরকম? এই যে ভাই নেট প্রেজেন্ট ভ্যালু এটা ডেফিনিশনটা তো মনে হয় তাহলে ভুল আছে একটু। The present value of all cash outflows minus the present value of all cash inflows. মানে ইনফ্লো থেকে আউটফ্লোটা মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশনে বলা আছে আউটফ্লো থেকে ইনফ্লো মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, তো মিস্টেক হওয়ার কথা না, যেহেতু পিএমআই এটাই ডেফিনেশনটা, পিএমআই ডেফিনেশন। তাই কেউ ফাইন্যান্সের কেউ আছেন নাকি এখানে? এটা পুরাটাই আসলে ফাইন্যান্সের বিষয়। আমাদের আসলে কোনো ফর্মুলা জানতে হবে না। একটা জিনিস আমি বলে রাখি, পরীক্ষার জন্য কোনো ফর্মুলা জানা দরকার নেই, কিন্তু আসলে একটু তো বোঝা দরকার, তাই না? কারণ এগুলো ইউজ হয় সব প্রজেক্টই, এবং আপনাদের সরকারি প্রজেক্টে এনপিভি আপনাদের ডিপিপিতেও জমা দিতে হয় এনপিভি করে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু চেক করবো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যেটা এনপিভি পজিটিভ, দ্যাট ইজ এ ভায়াবল প্রজেক্ট, এবং এনপিভি যেটার বেশি হবে, যদি কম্পারিজন করি আমরা একাধিক প্রজেক্টের মধ্যে, তাহলে যেটার বেশি এনপিভি হবে আমরা সেটা সিলেক্ট করব।
এটা সবসময় স্যার যেটা ইনকাম করব বেনিফিটটা থেকে কস্টটা বিয়োগ করে এনপিভি বাই করতে হয়। আচ্ছা, তাহলে এখানে কি ইয়াটা ভুল আছে নাকি, যে ঠিক আছে ডেফিনিশনটা? স্যার, যেটা আমি ইনকাম করব মানে এটা মানে ইনফ্লো হবে সেটা থেকে আউটফ্লোটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, এখানে ইয়াতে লিখছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ আউটফ্লোস মাইনাস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস। না স্যার ভুল হয়েছে। ইনফ্লো হবে রেজা ভাই, এখানে ইনফ্লো হবে মাইনাস আউটফ্লো। আউটফ্লো হবে না? আচ্ছা আচ্ছা, জি জি। ওকে ওকে, ঠিক আছে। কারণ আমরা এখানে এই টেবিল তো অনেক আগে থেকে ইউজ করতেছি আমরা, এবং এরকম দেখাচ্ছিলাম এইভাবে। ঠিক আছে, তাহলে না স্যার আপনি অঙ্কটা দেখেন স্যার, করেছে কিন্তু ঠিকই ওরা। না, চেষ্টা অঙ্কটা কিন্তু কিন্তু ঠিকই আমি করেছে। দিচ্ছি, অঙ্কটা কিন্তু ওরা করে নেয়, ও, ওদের শুধু আচ্ছা এইটুকুই আচ্ছা আছে এই স্যার। পর্যন্ত। অঙ্কটা আমি দিচ্ছি কারণ এটা আমরা অনেক আগে থেকে দেখাতাম আসলে, একটা এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, আমরা এটা ভেরিফাই করে নেবো আরেকবার। নো ইস্যুস। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো আমরা যে টার্মগুলো পড়তেছি সবগুলো ফাইন্যান্সিয়াল টার্ম। এটা আসলে ফাইন্যান্সিয়ালের অনেক ফর্মুলা আছে, তো সেটা আমাদের জানার কিন্তু দরকার নেই, কারণ ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে কোনো প্রশ্ন আসবে না, অঙ্ক আসবে না। জাস্ট আপনাকে বুঝতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার যে আইআরআর যদি বেশি হয় তাহলে কি ভালো, আর নাকি আইআরআর কম হলে খারাপ, মানে কোনটা ভালো এটা বুঝতে হবে। কারণ যখন আপনাকে সিলেক্ট করতে হবে, এটা তো করবে ফাইন্যান্সিয়াল লোকজন, আর আপনি ডিসিশন মেকার হিসেবে বা ওই টিমে পার্টিসিপেট করতেছেন, তখন আপনাকে আসলে দেখে বুঝতে হবে যে এটা আসলে যেহেতু আইআরআর বেশি তাহলে দ্যাট ইজ বেটার। আইআরআর সিম্পলি আমরা বলতে পারি এরকম যে প্রজেক্টটা করে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি হবে সেই প্রজেক্টটা আমরা সিলেক্ট করব। তো যদি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি কোনো একটা প্রজেক্টের এ আমরা ক্যালকুলেট করে দেখি বলতেছি কারণে যে ফর্মুলা আমাদের জানা দরকার নেই। আইআরআর হচ্ছে 21% আর অন্য একটা প্রজেক্টের আইআরআর হচ্ছে 15%, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? 21%। হ্যাঁ, যেটা 21% 21% সিলেক্ট করব। সিলেক্ট করব, প্রজেক্ট একে আমরা সিলেক্ট করব। এই কনসেপ্টে আমাদের আসলে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কয়েকটা আলোচনা ছিল ফাইন্যান্সিয়াল টার্ম। স্যার এটাও তো প্রজেক্টের বাইরে থাকবে স্যার, প্রজেক্টের ভিতরে তো না। ওটা ইনিশিয়েশন আগেই তো স্যার এগুলো করবে। হ্যাঁ, ওই যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে তৈরি করবো আমরা, এবং বিজনেস কেসে থাকবে বা আপনাদের ডিপিপি তে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা শব্দ কিন্তু আমরা রেজা ভাই, প্রজেক্ট করার সময় তো আমরা দেখব যে এটা আসলে ওই 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 ট্রেন্ডের ভিতরে আছে কিনা, আইআর যেটা বিজনেস কেসে যেটা ছিল সেই ট্রেন্ডের ভিতরে আছে কিনা। হয়তো পার্সেন্টেজ কিছু কম হতে পারে বা বেশি হতে পারে, বাট ট্রেন্ডে আছে কিনা। হ্যাঁ, সেটা থ্রু আউট দ্য প্রজেক্ট যদি পসিবল হয় আপনার প্রজেক্টে, তাহলে ইউ শুড চেক। হ্যাঁ, সেটা কন্টিনিউয়াসলি চেক করবেন আপনি। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং আমরা কিন্তু এই সব আলোচনা করতেছি ক্যাপিটাল না। আইআরআর ইজ অলসো এ ফাইন্যান্সিয়াল টুল অফেন ইউজড ইন ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং মানে কি? এটা কিন্তু সব ডেফিনিশনের মধ্যে ছিল, অ্যানালাইসিসের মধ্যে আমরা তো দেখি না ক্যাপিটাল বাজেটিং। একটা প্রজেক্ট করতে আসলে মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কতটুকু লাগে সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা যখন লং টার্ম কোনো প্রজেক্ট করি, প্রজেক্ট তো আসলে এরকমই, সব প্রজেক্টে কিন্তু মেইনলি করা হয় মানে ক্যাপিটাল বাজেটিং করেই আসলে। হ্যাঁ, সো আমরা যখন বড় কোনো ইনভেস্ট করতেছি বা প্রজেক্ট করতেছি, তখন আসলে অ্যানালাইসিস করা হয় যে আমরা যে টাকা খরচ করব, ক্যাশ ইনফ্লো, ক্যাশ এখানে খরচ করব টাকা, ক্যাপিটাল, তো অ্যানালাইসিস করা যে সেটা আসলে আমাদেরকে ভ্যালু জেনারেট করবে কিনা। তো এই যে ক্যাপেক্স যেটা আমরা বলি নরমালি বাংলাদেশে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আচ্ছা, নেট প্রমোটার স্কোর, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? তার মানে এটাও কিন্তু একটা মেজারমেন্ট, আমরা ভ্যালু অ্যানালাইসিস। নেট প্রমোটার স্কোর তার মানে আপনার কাস্টমার যারা অলরেডি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে, তারা কি আপনার প্রোডাক্টটা বা প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে অন্য কারো কাছে প্রমোট করতে চায় কিনা। তারা আপনার প্রমোটার নাকি ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস মানে তারা আসলে আর কারোই বলবে না যে আপনার প্রোডাক্টটা কেনেন, বরঞ্চ বলবে যে এই প্রোডাক্ট কিনবেন না, এটা ওদের সার্ভিস খারাপ, প্রোডাক্ট খারাপ। এইটার স্কোরটা কিন্তু ফরচুন 500 কোম্পানির প্রায় সবাই এটা ইউজ করে। খুবই সিম্পল একটা ইকুয়েশন এখানে, নেট প্রমোটার স্কোর, যেখানে আমরা 3টা ক্যাটাগরি করি, সার্ভে নেই। হ্যাঁ, টেকনিকটা কি যে আমরা সার্ভে করি, এবং সার্ভে নরমালি এটা একটা
ইয়ে রাখেন, একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে এনপিএস নেট প্রমোটার স্কোরে প্রশ্ন কয়টা ইউজ করা হয়? কেউ কি জানেন মানে কয়টা প্রশ্ন করা হয় কাস্টমারকে জেনারেলি? 3টে কোশ্চেন তো স্যার। 5টা। তিনটা প্রশ্ন। না এমনি 3টা প্রশ্ন কিসের উপর বলতেছেন আসলে? 3টা প্রশ্ন কোনো লজিক না, এমনি বলতেছেন? মানে এখানে আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই জন্য একটু বলে রাখি। জেনারেলি মানে নেট প্রমোটার স্কোর খুবই সিম্পলিসিটির জন্য কিন্তু খুব ইউজ হয়। কারণ কি এখানে মাত্র একটা প্রশ্ন থাকে, সিঙ্গেল একটা কোশ্চেন, যে তুমি আমার এই প্রোডাক্টটা ইউজ করছো এর আগে, এই প্রোডাক্টটাকে তুমি আরো কাউকে রেফার করবা কিনা, এই একটা প্রশ্ন থাকে। কিন্তু এর সাথে অনেকে আরো এডিশনাল কোশ্চেন ইউজ করে, কিন্তু আসলে জেনারেল প্র্যাকটিস হচ্ছে সিঙ্গেল কোশ্চেন। ঠিক আছে? ইয়েস আর নো করতে ডিসিশন নিতে সুবিধা হয়, হ্যাঁ, যে যাকে সার্ভে করা হচ্ছে, রাইট। কিন্তু অনেকে এর সাথে আবার মানে ওপেন এন্ডেড কোশ্চেন ইউজ করে, বা যখন কেউ আবার ইয়া করে, যে ধরেন কেউ অ্যানসার দিল, ইয়েস নোতে স্যার পারা যাবে স্যার, কিন্তু এই কিভাবে সে প্রমোটার হবে না ডিট্রাক্টর হবে? নোতে তো স্যার প্যাসিভ হতে পারে, ডিট্রাক্টরস হতে পারে। না আমরা এনপিএস ইউজ করলে তো আর ইয়েস নো ইউজ করতে পারবো না, আমরা তখন আসলে স্কেলটা ইউজ করতে হবে। জি স্যার, তাহলে স্কেল ইউজ করতে হবে। হ্যাঁ, স্কেলটা ইউজ করতে হবে। 0 থেকে আমরা কি বলছিলাম 10 না? রাইট। আমার কিন্তু প্রথম প্রশ্নটা, যারা সবাইকে প্রশ্নগুলো দেখছেন ইউটিউবে নাকি কারো দেখারই সময় পান নাই? দেখেছিলাম। দেখছিলেন কে দেখছিলেন? কে সাদমান বললো না অন্য কেউ? কামরুল বলছে। আচ্ছা, কামরুল। সো এখানে দেখেন, আমি বলছিলাম প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে স্কেলের মধ্যে কয়টা আসলে আমরা নাম্বার ইউজ করি, কয়টা নাম্বার ইউজ করি আমরা? 11টা ইউজ করি, কিন্তু 11টা। ঠিক আছে? সো এটা কিন্তু প্রথম কোশ্চেনের অ্যানসারে ছিল এখানে। আচ্ছা, আমরা কি করি তাহলে? সিম্পল টেকনিক হচ্ছে যে একটা প্রশ্ন করি যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা কাস্টমার যে এটা ইউজ করছে সে অন্য কাউকে রেফার করবে কিনা, প্রমোট করবে কিনা। এখন 0 থেকে 10 এর মধ্যে আমরা ফিডব্যাক নেই, এবং যারা 0 থেকে 6 এর মধ্যে আনসার করে তাদেরকে আমরা বলি ডিট্রাক্টরস। এই যে এখানে, এই যে এটা ডিট্রাক্টরস। 0 থেকে 6 এর মধ্যে যারা আনসার করে, রেসপন্ড করে। আর যারা 7, 8 তাদেরকে আমরা বলি প্যাসিভস। আর প্রমোটার হচ্ছে 9, 10 যারা প্রমোট করবে আমার প্রোডাক্টটাকে। এই 0 থেকে 6 এইটা কি? বা হ্যাঁ, 0 থেকে 6 বলতে কি বুঝতেছি? যারা 0 থেকে 6 এর মধ্যে রেটিং করবে। হ্যাঁ, যারা 0 থেকে 6 এর মধ্যে রেটিং করবে। নাম্বার থাকে না, রেটিং এ আছে না, 0 কেউ মানে 10 জনের কাছ থেকে সার্ভে নিচ্ছেন, 10 জনের মধ্যে একজন হয়তো 4 দিছে, আরেকজন 1 দিছে, আরেকজন 5 দিছে, তার মানে 0 থেকে 6 এর মধ্যে 3টা রেসপন্স পাইছি আমরা, 3টা রেসপন্স পাইছি। আর বাকি 10 জনের মধ্যে বাকি হয়তো 3 জন আবার দিছে হচ্ছে 7 আর 8 পয়েন্ট দিছে আমাদেরকে, আর বাকিরা দিছে হচ্ছে কি প্রমোটারস 9 থেকে 10 আনসার করছে। তখন আমরা কিভাবে বের করি? এনপিএস এর ফরম্যাট হচ্ছে খুবই সিম্পল, পার্সেন্টেজ অফ প্রমোটারস। তার মানে আমাদের ক্ষেত্রে কি হবে দেখেন তো, এই যে এখানে 3, এখানে 3, আর এখানে কত ছিল তাহলে? 4। তাহলে কত পার্সেন্ট? নাম্বার অফ প্রমোটারস কত? 40% না? 40% minus 30%। মাইনাস 3, 30%। তার মানে তাহলে কত আমাদের স্কোর? কত এনপিএস? 10%। পার্সেন্ট না, এখানে একটা জিনিস মনে রাখি, আমরা কিন্তু এই এনপিএসটা পার্সেন্টেজে বলা হয় না, হ্যাঁ, জাস্ট হোল নাম্বারে বলা হয় আর কি। পার্সেন্ট থেকে পার্সেন্ট মাইনাস করার পরও সেটা হোল নাম্বার বলা হবে। হ্যাঁ, হোল নাম্বারটাই বলা হয় আর কি, ইউজ হয় আর কি, যে এনপিএস হচ্ছে হোল নাম্বার, সেটা হচ্ছে 10 এখানে। সো এনপিএস যদি গ্রেটার দেন 1 হয়, দ্যাট ইজ গুড, রাইট? কিন্তু যদি আপনি আরো কম্পেয়ার করেন আপনার কম্পিটিশনের সাথে, যারা আপনার কম্পিটিটর বা রাইভাল সেম প্রোডাক্ট মার্কেটে আছে, তো এখন আপনি পাইছেন 10, আর আরেকজনেরটা দেখলেন যে 15, আরেকজন আবার 50 পাইছে, দ্যাট মিন্স হিউজ ডিফারেন্স। হ্যাঁ, সেম প্রোডাক্ট, কিন্তু আপনার কিন্তু কাস্টমারের মধ্যে যে লয়ালিটি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক ভেরি করতেছে। তো তখন কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। স্যার বোধহয় দেখলাম স্যার পার্সেন্টেজ এটা করলো স্যার মনে হলো, আপনি যে স্যার এটা দিয়েছিলেন ক্যালকুলেটর, সেখান থেকে পার্সেন্টেজই করবো, নাহলে কিন্তু স্যার আউটপুটটা ভালো হবে না স্যার। আমি একজনের 20 জনের কাছ থেকে নিচ্ছি একরকম হবে, 7 জনের কাছ থেকে ধরেন 100 লোকের কাছ থেকে এটা নিচ্ছি,
ফিডব্যাক নিচ্ছি ক্যালকুলেশন তাহলে পার্সেন্টেজে একরকম হবে করা হচ্ছে, ক্যালকুলেশন পার্সেন্টেজে করা হচ্ছে, কিন্তু লাস্টে যে রেজাল্টটা এনপিএস এর মানে এনপিএস কত সেটা আসলে জাস্ট নাম্বার দিয়ে বলা হয়, পার্সেন্টেজ বলা হয় না, মানে পার্সেন্টেজটা যা বাদ দেওয়া হয় আর কি। বাদ দেওয়া হয় আর কি। হ্যাঁ, বলা হয় না যে 10%, এনপিএস 10% না বলে এনপিএস 10 হোল নাম্বার মানে বলা হয়, 10% আর কি। কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে হ্যাঁ 10%, আলটিমেটলি 10%, কিন্তু মানে যেটা প্র্যাকটিস সেটা বলতেছে আর কি। এবং স্কেলটা হচ্ছে -100 থেকে কি +100। হ্যাঁ, এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল যে -100 আর +100 এর কিন্তু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে 100, আর খুবই বাজে অবস্থা হলে আপনার -100 হতে পারে। সেই হচ্ছে এনপিএস। এনপিএস নিয়ে আমি কিন্তু একটা ওয়েবসাইট দিছিলাম, এটা বোধহয় এখানে কি লিংক করা আছে? লিংক করা নাই নাকি? আমি যে লিংকটা দিলাম এখানে সেভ হয় নাই, দেন আমি একটু ইয়ে করতেছি এটা। আচ্ছা, ওয়েবসাইটের লিংকটা আমি একটু চ্যাটে দেই না, এর আগে যে আমি একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম, এটা কিন্তু একটু প্র্যাকটিস করবেন আপনারা, কারণ আমার কাছে মনে হয়েছে যে পুরো আমি যে অনেকগুলো প্রশ্ন দিছিলাম আজকে, সেই প্রশ্নগুলো অনেকগুলো অ্যান্সার কিন্তু এখান থেকে পাওয়া যেত। আমি হোয়াটসঅ্যাপেও দিলাম আর এখানে চ্যাটেও দিলাম, এখানেও দিলাম। আচ্ছা, ওকে। সো এটা কিন্তু ইয়াতেও ইউজ হয়, আরেকটা মনে রাখতে হবে, শুধু মানে আপনার প্রোডাক্ট সার্ভিসের ইয়া না, আপনাদের এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন কিন্তু ইউজ হয়। এমপ্লয়ি আপনার সার্ভিসেস স্যাটিসফাই কিনা, বা আপনার যে রিওয়ার্ড রিকগনিশন সিস্টেম আছে, বা আপনি যে কোনো বিষয়ে আপনার অর্গানাইজেশনের সেটাতে স্যাটিসফাই কিনা, এটাও কিন্তু আপনি এনপিএস দিয়ে বের করতে পারেন। ওখানে কোশ্চেনটা কি হবে রেজা ভাই? কোনটা? মানে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে সে যে কোনো হতে পারে, যে আপনার অর্গানাইজেশনের যে রিওয়ার্ড রিকগনিশন সিস্টেম আছে, কিংবা ধরুন স্যালারি স্ট্রাকচারে সবাই হ্যাপি কিনা, একটাই কোশ্চেন। একটাই কোশ্চেন বললেন আর কি, এরকম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু যাবো হচ্ছে ওই কোশ্চেনগুলো একটু সলভ করতে। আমি দিয়েছিলাম, আমি আসলে চাচ্ছিলাম যাতে আপনারা এখানে আনসার করেন, কিন্তু অ্যান্সার ওদের 2 জন অ্যান্সার করছেন না। তাহলে আমরা একটু আচ্ছা, স্ক্রিন মধ্যে শেয়ার নাই না? না। শেয়ার দ্য স্ক্রিন। এনপিএস থেকে কিন্তু আমার কাছে মনে হয়েছে অঙ্ক আসবে বা ইন্টারপ্রিটেশন আসবে, একটা দুইটা প্রশ্ন অবশ্যই পাবেন, যেহেতু এনপিএসটা একদম নতুন ইনক্লুড হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছে প্রথম প্রশ্নটা? দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন কি বলতে পারবো, হাউ মেনি রেসপন্স অপশনস আর ইউজড ইন এনপিএস টু গজ ইউর কাস্টমার লয়ালিটি অর কাস্টমার স্যাটিসফ্যাকশন? সি 11 স্যার, সি। হ্যাঁ, সি। অলরাইট, সি। এরপর নেক্সট কোশ্চেন, এটার অ্যান্সার কি হবে বলেন দেখি। এখন আপনারা পড়েন, একটু সময় নেন। হান্ড্রেড স্যার, 100 +100 এ। হ্যাঁ, 98 ঠিক আছে, আনসার হচ্ছে এ। আপনাদের যে ওয়েবসাইটে দিলাম ওখানে এটা নাম্বার বসে আপনি দেখতে পারেন যে কত হয় আসলে, তাহলে আরো ক্লিয়ার হবে। আর এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? ইন এনপিএস হুইচ ইজ নট দ্য কারেক্ট গ্রুপিং অপশন? সি 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 This is simple, না? সি। This is simple. ওকে, এরপরে এটা একটু দেখেন, এটা কিভাবে সি হলো? প্যাসিভ প্রমোটর কয়টা? তিনটে জিনিস। তিনটি তো আমরা যে- অপশন আছে, প্যাসিভ, প্রমোটারস এন্ড ডিট্রাক্টরস। অ্যাক্টিভস বলে কেউ নাই। হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে, তিনটা গ্রুপ করা হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? স্যার এটা একটু ক্যালকুলেশন লাগবে, একটু দেখেন তো কত লাগবে, কত হবে? all together how much? 76, 55. হ্যাঁ, নেগেটিভ একটা হবে না, যেহেতু ডিট্রাক্টরস বেশি। 60, 70, 55, all together 5.
বুঝতে পারছি স্যার। কারো আনসার আসছে? কারো কি আনসার আসছে? হ্যাঁ, কত আনসার? হ্যাঁ, -8। এই যে এখানে আমি এই যে এটা ইউজ করে দেখেন, এই যে আমাদের রেসপন্স যেটা পাইছি আমরা, তাহলে পজিটিভ ছিল হচ্ছে 55 আর প্যাসিভ ছিল 60 বলতে জানো বাবা, আর ডিট্রাক্টর ছিল 70। সো আমরা এখানে কিন্তু বের করে দেখতে পাচ্ছি -8 হচ্ছে আমাদের এনপিএস স্কোর। ঠিক আছে, সো এটা জাস্ট ম্যাথমেটিক্স আর কি। আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেনটা দেখি আমরা। এটা কি হবে আনসার? এটা তো দেখালাম স্যার একটু আগেই। হ্যাঁ না, ও আচ্ছা, কোথায় দেখা যায়? এটা স্যার সবগুলোই, হ্যাঁ স্যার এইটা এটা অন্য কোশ্চেন। বি বি অল কাস্টমার্স আর ডিট্রাক্টরস। বি হবে। আনসার হবে ডি। ডি না, বি হবে। না, বি অল কাস্টমার্স -100। হ্যাঁ, মানে যদি প্রমোটারে কেউ থাকে, মানে প্যাসিভসে যদি কেউ থাকে, তাও কিন্তু আসলে 100% হবে না, মাইনাস বা 100 হবে না, কিন্তু -100 হবে না। ঠিক আছে, -100 মানে হলো অল কাস্টমার্স মানে ডিট্রাক্ট করছে। হ্যাঁ, অল কাস্টমার্স আর ডিট্রাক্টরস, তাহলে কিন্তু সবাই -100 পাওয়া বলতেছে যাবে। যে না এটা কিনো না ভাই, আর এটা প্রপোজ করলেই রিজেক্ট করতেছে, প্রপোজ করলেই রিজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5টা প্রশ্ন ছিল। এটা আসলে ইন্টারপ্রিটেশন, কোনো ক্যালকুলেশন না, জাস্ট ইন্টারপ্রিটেশনটা আমরা বুঝতে পারছি কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আবার স্লাইডে যাচ্ছি আমি। স্লাইড দেখা যাচ্ছে? জি। রেজা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই যে এটা পরের স্লাইডে লিখে দিয়েছিলাম, হ্যাঁ, যে ওয়েবসাইটের ইয়াটা, এটা আপনাদের পাঠাবো, কারণ আমি পাঠাই নাই কিন্তু, তাই না? চেঞ্জ যেটা করতেছি, যেটা পড়াবো, এটা আমি ওটুকু অংশ পাঠিয়ে দেবো। আচ্ছা, এবি টেস্টিং নিয়ে তো আমরা মনে হয় অলরেডি ডিসকাস করে ফেলছি, মার্কেটিং ইউজ করা হয়, এবং আমরা আসলে রাজা ভাই, সরি একটু ইন্টারাপ্ট করতাম। রাজা ভাই, কিছু যে কোশ্চেন এগুলো দিলেন, এরকম এগুলোই কি স্যাম্পল কোশ্চেন টাইপ, মানে এই ধরনের কোশ্চেনই কি আসে পিএমপি এক্সামে? হ্যাঁ, হ্যাঁ, এরকম প্রশ্ন আসে আর কি। আচ্ছা, এটা আমি শুধু মাল্টিপল চয়েস ইউজ করছি, এখানে ট্রু ফলস আসবে বা একাধিক 2টা অ্যান্সার হবে, এরকম হবে আসবে আর কি। ওকে, বুঝতে পারছি। আর এটা দরকারটা কি স্যার? কোনটা? এই যে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি তো প্রজেক্টের একটা আউটপুট দেব, প্রোডাক্টটা দেব, এই প্রোডাক্টটা কতটা কার্যকরী বা কি হবে, তার মানে কি এটা বেনিফিট যে প্ল্যান আমি করেছি সেটার কোনো কাজ হিসাবে আসবে এটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেই কেন জন্য আমি মানে প্রোডাক্টকে আমরা, টেস্ট করতে হবে মার্কেটে যে? ও, এটা যে আমি যে নতুন আমি তো ইউজার না, আমি প্রজেক্ট এটাকে ডেভেলপ করে দিচ্ছি। হ্যাঁ, আমার কাজ কেন হবে যে ওটাকে টেস্ট করে দেখাবার? না, না, আপনি তো প্রোডাক্ট ভালো না খারাপ? করতেছেন না ওটা, আপনি যে একটা প্রজেক্ট শুরু করছেন, তাই না? নতুন একটা প্রোডাক্ট বানাচ্ছেন কিংবা নতুন একটা সার্ভিস নিয়ে আসতেছেন, তো সেটা আসলে এটা কিন্তু ওগুলো আগের কাজ। মানে কিভাবে আমি বুঝতেছি যে আমার সার্ভিসে আমার জনগণ খুশি না, তার মানে আমার সার্ভিসটা আপডেট করতে হবে। তো সেই বোঝার জন্য আসলে আমরা ওটা ইউজ করতেছিলাম, এনপিএস ইউজ করতেছিলাম। তার মানে হচ্ছে যে আমি আগেই আমার স্ট্র্যাটেজিক ডিসিশনটা যে নেব, আমার প্রজেক্ট লাগবে কি লাগবে না, কন্ডিশন কি, সেটা চেক করা। তার মানে প্রজেক্টের আগেই সেটা, এই দিন না, এই তো স্যার। ওকে, হ্যাঁ, প্রজেক্টের আগেই কোনটা ভ্যালু সবচেয়ে বেশি ক্রিয়েট করবে সেটা আইডেন্টিফাই করতেছেন আপনি। বা একটা জিনিস দিচ্ছেন, এটা অপারেশন টিমও করতে পারে, কিন্তু আগেও না, পরেও কিন্তু করতে পারে। আপনি যখন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, পরেও করতে পারে স্যার অপারেশন। আমি বলছি আমার প্রজেক্টের কাজ না তো এটা। হ্যাঁ, প্রজেক্টের আগে হবে, নাহলে পরে হবে। পরে হবে। এগুলো জানতে হবে, কারণ আমরা সবসময় তো প্রজেক্ট ম্যানেজমেন্টে থাকবো না, আমরা আসলে প্রজেক্টের টপেও চলে যাব, যখন আসলে এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, মন্টে কার্লো সিমুলেশন নিয়ে বলছিলাম, যে স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল টুল, যেটা আসলে আমরা বিভিন্ন আনসার্টেনিটি নিয়ে চেঞ্জ করে আমরা দেখি, অনেক ডেটা নিয়ে, অনেক অপশনস নিয়ে, যে আমরা আসলে এর আউটকামটা কি দেখে আমরা আসলে বেস্ট পসিবল অপটিমাল সলিউশনটা আইডেন্টিফাই করি। এইটা ইউজ করার জন্য আমরা জানি যে কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইউজ করতে হবে, যেটা দিয়ে আমরা সিমুলেশন, মন্টে কার্লো সিমুলেশন করতে পারি। সো মন্টে কার্লো সিমুলেশন কিভাবে করা হয় সেটা ইজ নট ইম্পর্টেন্ট, জাস্ট মনে রাখতে হবে যে মন্টে কার্লো সিমুলেশন দিয়ে আমরা
আনসার্টেন ইভেন্ট, পসিবল আউটকামস আমরা বিভিন্ন আনসার্টেন ইভেন্টের কম্বিনেশন পারমিটেশন করে আমরা বের করতে পারি, এবং তখন আসলে আমরা এটা আমাদের সিলেকশনে হেল্প করে, আমাদের প্রজেক্ট সিলেকশনে হেল্প করে, বেনিফিট আইডেন্টিফিকেশনে। আর সিমুলেশন রেজাল্টটা তো আপনার পার্সেন্টেজ টার্মে আসে না, প্রবাবিলিটি টার্মটা যেটা আসবে সেটা তো আসলে কত পার্সেন্ট পসিবিলিটি আছে? মন্টে কার্লো সিমুলেশনের রেজাল্ট, জি, মানে যে কয়েকটা অপশন যে দিবে আমাকে, যে লেটস সে এত পার্সেন্ট প্রবাবিলিটি আছে যে আছে, হ্যাঁ, এটা একটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন হতে পারে আর কি। ওকে, এটা পিএমবকে আগের ভার্সনে ছিল যে পার্সেন্টেজ বলা যায় যে আপনার এই শিডিউল বাই কস্টটা, এই বাজেটটা ফুলফিল করার কত পার্সেন্টেজ আছে, যেটা মন্টে কার্লো দিয়ে বের করা যায়। আচ্ছা, সিমুলেশন মানেটা কি? সিমুলেশন মানে কিন্তু ওই আগের সিমুলেশন না, এটা হচ্ছে যে আমরা যে আজকাল সিমুলেটর ইউজ করি না, সবকিছু কাজে কিন্তু সিমুলেশন ইউজ করি আমরা। এই যে আপনারা ই টাইপ সফটওয়্যার ইউজ করেন, হ্যাঁ, একটা পাওয়ার সিস্টেম ইউজ করে, পাওয়ার সিস্টেম ইউজ করতেছেন পাওয়ার সাপ্লাই ডিজাইন করার জন্য, তো সেটা যে আপনার সার্কিট ড্র করা হচ্ছে বা ডিস্ট্রিবিউশন ড্র করা হচ্ছে, এটা কিন্তু আমরা ডাইরেক্টলি ইলেকট্রিক কানেকশন দিতে করি না, আমরা কি করি সিমুলেশন করে সফটওয়্যার দিয়ে দেখি। স্ট্রাকচার ডিজাইন যেটা, এটা কি সিমুলেশনের মধ্যেই পড়বে? হ্যাঁ, যে কোনো টাইপ সিমুলেশন আর কি। বাড়িটা কিরকম হবে, কোথায় ঘর হবে, কোথায় জানলা হবে, হ্যাঁ, এগুলো যে আপনি করতেছেন সেগুলো হচ্ছে সিমুলেশন। তো মানে সফটওয়্যার আসার কারণে বা আইটির ইয়ার হওয়ার কারণে কিন্তু আমরা এগুলা যেগুলা খুবই কস্টলি ছিল আগে, সেগুলো এখন আমরা ইজিলি সফটওয়্যার দিয়ে করতে পারতেছি সিমুলেশন গুলো। পদ্মা ব্রিজের যেমন আমরা সিমুলেশন দেখতেছি, তাই না? শুয়ে অনেক আগে থেকে দেখতেছি যে এই দিদি গাড়ি যাচ্ছে, গ্যাসের লাইন যাচ্ছে, হ্যাঁ, সো এই যে আমরা দেখতেছিলাম ওইটা আসলে সিমুলেশন। আমরা বাড়ি ঘরের সিমুলেশন করে দেখাই না ইয়াদেরকে, কাস্টমারকে, যে আপনার ঘরটা এরকম হবে, 3 ডাইমেনশনাল ভিউ দিয়ে আমরা দেখাচ্ছি। সো অল দিস আর এক্সাম্পল অফ সিমুলেশন। সো এটাও আমাদেরকে হেল্প করতে পারে যে আসলে কোনটা আমরা সিলেক্ট করব, কোনটা আমাদের জন্য বেশি বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, লাস্ট টপিক, ডিসিশন ট্রি অ্যানালাইসিস। এই চ্যাপ্টারের লাস্ট টপিক ডিসিশন ট্রি অ্যানালাইসিস। আমরা বলছিলাম যে ডিসিশন ট্রি অ্যানালাইসিসে আমরা একটা ফর্মুলা ইউজ করি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, যেটা আগে পিএমবকে আসলে আলোচনা হয়েছিল শুধু রিস্কের চ্যাপ্টারে, কিন্তু এটা আপনার আসলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যখন করতেছেন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তখন একটা প্রজেক্টের ডিসিশন নিচ্ছেন, তখন আমরা এই ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা করতে পারি। এটা আসলে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বিভিন্ন অপশন নিয়ে, এবং ভিতরে আসলে ইউজ করা হয় এই ফর্মুলাটা, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইএমভি ইকুয়াল টু হচ্ছে পি ইনটু আই। পি হচ্ছে প্রবাবিলিটি, এবং এটা আমি একটু আগে বললাম যে এটা পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। সো বোথ পজিটিভ এবং নেগেটিভ অপশনকে কাউন্ট করে আমাদেরকে বের করতে হবে যে আমরা যে অপশনটা সিলেক্ট করতে যাচ্ছি সেটা আসলে কোনটার ইএমভি আমাদেরকে সবচেয়ে বেশি বেটার রেজাল্ট দেবে, তো সেটা আমরা সিলেক্ট করব। সো একটা ম্যাথ করলে মনে হয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা ম্যাথ আসবে, হ্যাঁ, একটা বা দুইটা ম্যাথ আসবে কিন্তু ডিসিশন ট্রি অ্যানালাইসিস থেকে। তো এখানে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখেন, আমরা কি কিনবো, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বয়লার ফর পাওয়ার প্লান্ট, আমাদের পাওয়ার প্লান্টের জন্য বয়লার পারচেস করব, এবং ভেন্ডর এ বি সি তারা আসলে বিভিন্ন প্রাইস দিছে। এই তিনটা প্রাইস আমরা দেখতেছি, 1 লাখ, 1,20,000 and 19,000, 90K। সো আমরা এখন সিলেক্ট করব যে আসলে কোন ভেন্ডরটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন নিতে হবে আমাদেরকে। তো তার জন্য যে ডেটাগুলো দেওয়া আছে দেখেন, এটা কিন্তু আপনাদের স্টাডি ম্যানুয়ালে কোথায় আছে দেখেন, পেজ নম্বর একটু লিখে নিতে পারেন, পেজ নম্বর 264 এ আছে, 263 এবং 264 এখানে আছে। সো এখানে মানে পুরো সিনারিওটা বলা আছে আর কি, এখানে যেমন ছবি আছে, কোনো সিনারিও নাই। এখানে ভেন্ডর এ প্রপোজ করছে এটা, ভেন্ডর বি এটা, এবং ভেন্ডর সি এটা, ঠিক আছে? এই যে এটা আমরা ডট ডট দেখতেছি, এখানে কিন্তু লেজেন্ড আছে, বিড অ্যামাউন্ট হচ্ছে এই কয়েকটা। আচ্ছা, এরপরে আগের হিস্টোরিক্যাল ডেটা থেকে দেখা গেছে যে এই যে তিনটা ভেন্ডর যারা এর আগেও আমাদের সাথে কাজ করছে, তো তাদের ডেলিভারি 60% ভেন্ডর এর
আমরা আগে হিস্ট্রিক্যাল ডেটা থেকে দেখেছি যারা 60% প্রবাবিলিটি আছে যারা অন টাইম ডেলিভারি দিতে পারবে আমাদের বয়লারটা, ঠিক আছে। আর ভেন্ডর বির আছে মাত্র 40% প্রবাবিলিটি যে তারা অন টাইম ডেলিভারি দিতে পারবে। আর যদি অন টাইম ডেলিভারি দেয় তাহলে আমাদের কি হবে, 2 লাখ টাকা আমাদের অপরচুনিটি হবে আর কি, বাড়বে। হ্যাঁ, বেনিফিট আছে, আমাদের অপরচুনিটি আছে, পজিটিভ। আর যদি টাইমের মধ্যে না দেয় তাহলে আসলে আমাদের -50K নেগেটিভ ইম্প্যাক্ট আছে, নেগেটিভ রিস্ক আছে। আর ভেন্ডর বি এর ক্ষেত্রে কি, তাদের চান্স হচ্ছে 40% অন টাইমের মধ্যে দেওয়া, এবং যদি দেয় তাহলে আসলে আমাদের পজিটিভ অপরচুনিটি আছে বা রিস্ক আছে হচ্ছে 100K। আর ভেন্ডর সি, যেটার আসলে পটেনশিয়াল ডেলিভারির অপশন আছে, টাইমের মধ্যে দিতে পারবে, 70% চান্স আছে, তার মানে এর চেয়ে ভালো চান্স আছে। কিন্তু আমরা তার প্রোডাক্ট বা তার বয়লার ইউজ করে যে বেনিফিটটা অ্যাচিভ করতে পারবো সেটার অপরচুনিটি হচ্ছে 80K, ঠিক আছে। এই ডেটাগুলো কিন্তু আপনাকে দেওয়া আছে। এখন দেওয়া আছে বেস্ট কেস সিনারিও, মানে হচ্ছে অন টাইমের আগে দিতে পারবে সে। তার মানে কি, ওয়ার্স্ট কেস তার অপোজিট যেটা, সেটা হচ্ছে পারবে না, 40%। একটা কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে 40%, তার মানে এটা হচ্ছে 60%। তার বেস্ট কেস সিনারিও 70 ভেন্ডর সির জন্য, আর তাহলে অপোজিট কি হবে, ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 30। এখন আমরা বলে দেওয়া ছিল যে অপরচুনিটি 2 লাখ, তাহলে আমরা এই যে গুণ করতেছি পি ইন্টু আই, প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট, কি বের করার জন্য, ইএমভি বের করার জন্য, এই পাথের ইএমভি বের করার জন্য, এই অপশনের। সো এখানে পাচ্ছি, গুণ করে পাচ্ছি 120K পজিটিভ। আর এটা গুণ করে নেগেটিভ সিনারিও ছিল, গুণ করে পাচ্ছি আমরা 20K, ঠিক আছে। তাহলে এই দুটা যোগ করার পর আমরা কত পাচ্ছি, টোটাল ইএমভি কত হচ্ছে এই পাতের এই জায়গাটাতে, এখানে -20 আর এখানে হচ্ছে পজিটিভ 120, তাহলে এখানে আমরা পাচ্ছি 100K। আমাদের টোটাল ইএমভি হচ্ছে এই অপশনের জন্য, ভেন্ডর এর জন্য হচ্ছে 100K। এবার আসি অপশন বি তে। ভেন্ডর বি তে আমরা পাচ্ছি 40 পজিটিভ, আর নেগেটিভ পাচ্ছি 18, তাহলে আমাদের এখানে কত পাবো আমরা, 22K। আর থার্ড এ দেখতেছি, থার্ড অপশনে কি পাচ্ছি আমরা, দেখেন 50K স্যার। 6 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 50K। তাহলে এখন বলেন আমরা কোন ভেন্ডরকে সিলেক্ট করব, ভেন্ডর এ স্যার এ কে স্যার, হ্যাঁ, বিকজ 100 ইজ কস্ট, 100 কস্ট থেকে 100 বিয়োগ করে 0 থাকবে সেটা। আর বি এর জন্য স্যার 120 থেকে 22 বাদ দিলে এটা স্যার মাইনাস থাকবে 98, আর 90 থেকে 50 বাদ দিলে স্যার মাইনাস থাকবে 40। সুতরাং ওই 0 অপশন হচ্ছে বেস্ট। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ভেন্ডর এ হচ্ছে বেস্ট, আর এরপরে যদি আমরা সেকেন্ড কোন অপশনে যাই তাহলে হুইচ ওয়ান ইজ বেস্ট? সেকেন্ড অপশন স্যার সি। সি, সবাই কি বুঝতে পারছি? সিটা হচ্ছে আমাদের সেকেন্ড, যদি আমরা কোনো কারণে এটাতে না যেতে পারি তাহলে উই উইল গো ফর দা ভেন্ডর সি অপশন, ঠিক আছে। রেজা ভাই, এখানে কি নিউ ভেন্ডরের জন্য এটা অ্যাপ্লিকেবল না? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেবল। না, তাহলে বেস কেস ওর্স কেসটা আসবে না। বেস কেস আপনি বলছিলেন যে এটা ভেন্ডর রেটিং থেকে আপনি ওটা জেনে নেবেন কোন ভেন্ডরের পারফরম্যান্স কেমন। এটা আপনি আসলে মার্কেট থেকে জানতে পারবেন, আপনার সাথে কাজ করে নাই, কিন্তু মার্কেটে হয়তো আপনি জানেন। হ্যাঁ, ডেটা কালেক্ট করতে হবে, নাহলে তো আসলে পারবেন না। প্রবাবিলিটিতে জানতে হবে আপনার। এটা শুধু ডেলিভারির প্রবাবিলিটি বলা হয়েছে, অন্য কিছুর প্রবাবিলিটি হতে পারে। এখানে জাস্ট একটা সিনারিও বলা হয়েছে আর কি, কিন্তু সেই তথ্যটা আপনার কাছে থাকতে হবে, নাহলে তো এটা ইউজ করতে পারবেন না। আচ্ছা, ওকে, তাহলে এখন আমি বন্ধ করি ইয়াটা, শেয়ার করলাম। হ্যাঁ স্যার এবি টেস্টিংটা কি একটু বলবেন স্যার, আমি আসলে এটা জানিও না স্যার। আচ্ছা, এবি টেস্টিংটা আমরা বলি। এবি টেস্টিংটা হচ্ছে, এটা আসলে মার্কেটিং এর সবচেয়ে বেশি ইউজ হয়। মানে আমরা ওই যে যেটা আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তা আমরা মার্কেটিং এর আউটকামটা কিরকম হচ্ছে, মার্কেটিংটা ইফেক্টিভ কিনা, তখন আমরা কি করি, একটা ভেরিয়েবলকে চেঞ্জ করে দেখি যে আসলে এটা ইফেক্টিভ হচ্ছে কিনা। সেটাকে বলা হচ্ছে ধরেন এ,
এরপর এটা হয় নাই, তাহলে আমরা এখন চেঞ্জ করে এটা বি করলাম, মানে ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দেখার চেষ্টা করতেছি যে আউটকামটা কিরকম আসতেছে। এইভাবে আমরা বেস্ট আমাদের যে মার্কেটিং ক্যাম্পেইন করতেছি, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন সেটা বের করার চেষ্টা করতেছি, সেটাকে বলা হয় এবি টেস্টিং। এইটা জেনারেলি মার্কেটিং ইউজার, ঠিক আছে। তা আমরা যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইনিং করতে একটা প্রজেক্ট, তাই না, মার্কেটিং ক্যাম্পেইন যে আমরা করি ব্র্যান্ডিং এর জন্য ইউজ করা হয়। হ্যাঁ, শুধু ব্র্যান্ডিং না, সবকিছুর জন্যই, অনেক কিছুর জন্য। মার্কেটিং চাইতে কোনো কিছুই হবে না, পুরো ওয়ার্ল্ড চলে মার্কেটিং এ। কোকোকোলা চিন্তা করেন, কোটি কোটি টাকা খরচ করে শুধু মার্কেটিং এ, তাই না? সো সেই মার্কেটিংটার মধ্যে কোনটা ইফেক্টিভ না বলেন স্যার, টাকা আসবে না স্যার। চেঞ্জ করে করে, হ্যাঁ, টাকা আসবে না। সো সেখান থেকে আসলে আমরা এবি টেস্টিং এর কথা বলতেছি এখানে। আচ্ছা, এবার আসি, আমরা একটা এক্সারসাইজ করতে যাব আজকে, এটা করে আজকে ক্লাস শেষ। হ্যাঁ, সো স্টাডি ম্যানুয়াল আছে না সবার কাছে? স্টুডেন্ট ম্যানুয়ালের পেজ নম্বর একটু দেখেন কাইন্ডলি। স্টুডেন্ট ম্যানুয়ালের পেজ নম্বর 265। প্রথমটা তো সহজ, তাই না? আমরা ছবি দেখেই বুঝতে পারতেছি। সবসময় কিন্তু ছবি থাকবে না, একটা জিনিস একটু মনে রাখবেন, সবসময় কিন্তু ছবি থাকবে না, শুধু সিনারিও দেওয়া থাকতে পারে। তখন কিন্তু সিনারির উপর বেস করে বলতে হবে ডিসিশন ট্রি। এখন সহজ লাগতেছে যেহেতু ছবিটা এখানে আছে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা কি হবে? হ্যাঁ, সেকেন্ড হলো 40% আমরা বলছি প্রবাবিলিটি। আচ্ছা, সেকেন্ড, সরি এটা দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, দাঁড়ান আমি একটু। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা ছিল what is the probability that vendor A will complete the project on time? সি 40 স্যার, 40। হ্যাঁ, 40%, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি সি নম্বরে, 3 নম্বরে। আমরা দিয়েছি 50%। না, সি what is the probability that B will run over the allotted time? এটা স্যার দেখতে হবে, মাইনাস ওর পজিটিভ কত আছে, B পজিটিভ কত আছে, 50 হবে, এটা 50% হবে স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে আসলে একটু গোলমাল করছে, যদি একটু ডিফারেন্ট সংখ্যা দিত তাহলে আসলে ভালো হতো আর কি। হ্যাঁ, প্রশ্নটা হয়ে গেছে। 5 মিনিট বাবা, কারণ প্রশ্নটা ভালো হয় নাই আর কি। আচ্ছা, এবার হোয়াট ইজ দ্য ভেন্ডর সি's এক্সপেক্টেড মনিটারি ভ্যালু? ভেন্ডর সি এর এক্সপেক্টেড মনিটারি ভ্যালু কত? 200 স্যার ডলার। হ্যাঁ, মানে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু মনে রাখতে হবে। ক্যালকুলেশনটা কিন্তু এটার সাথে যোগ বিয়োগ করতে হবে না, জাস্ট এখানেই কিন্তু শেষ। এই যে এখানে আমরা কি করলাম, এই যে এখানে ভেন্ডর সি বের করতে বলছে না, তাহলে এখানে আমরা পজিটিভ পাইছি হচ্ছে 900 আর নেগেটিভ 200, তাহলে আমাদের টোটাল এটার জন্য সি এর জন্য এমবি হচ্ছে 200, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্টেরটা আমরা দেখি, লাস্ট কোশ্চেন, লাস্টটাই আসলে মেইন প্রশ্ন, 5 নম্বর কোশ্চেনটা। your income combines is and costs. You want to choose vendor bid. হবে স্যার বি। ভেন্ডর এ আমরা বি হবে স্যার, -3000। চলেন দেখি কোনটার কত মান আমরা একটু এখানে দেখি। তাহলে এটা কত? এটা 1800 না, আর এটা 3000 পজিটিভ, 3000 স্যার, আর হলো 200। তাহলে মানে উই উইল গো ফর ভেন্ডর বি।